আমি পরপর 3টা কাজে ব্যর্থ হয়েছি, চতুর্থ কাজের জন্য তোমার তখনই ঝাঁপিয়ে পড়া দরকার। তুমি একটু পজ দাও, তুমি এক জায়গায় বসো, একটু বিশ্রাম নাও, তুমি একটু প্রাণ ভরে শ্বাস নাও, নিজেকে রিস্টার্ট করো, রিস্টার্ট ইউর সেলফ। তুমি একটু পানি খাও। তুমি যদি ধর্মভীরু হও তাহলে একটুখানি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যে আমার আজকে দিনের শুরুটা ভালো হয়নি, আমি আবার নিজেকে পুনরায় শুরু করছি, হে মাবুদ, হে খোদা, হে ভগবান, হে ঈশ্বর, তুমি আমাকে নতুন যাত্রা শুরু করার সুযোগ দাও। নিজেকে রিস্টার্ট করো। এবং আরেকটা জিনিস আমি বলবো, জানি না এটা কে কীভাবে নেবে, সেটা হচ্ছে আমাদের এখন একটা বড় সমস্যা হচ্ছে আমরা মাটির তৈরি মানুষ হওয়ার পরেও মাটির সাথে ডিটাচ হয়ে গেছি। হ্যাঁ, সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার আমি বলি জুতা। জুতা পরতে আমি মানা করছি না, বাট জুতা আবিষ্কারের পর থেকে মাটির সাথে মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো পশু পাখি জুতা পরে না, এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না। মানুষ মাটির তৈরি মানুষ, মৃত্যুর পরে মাটিতেই মিশে যাবে। এবং এই মাঝের সময়টা আমরা যে খাবারগুলো খেয়ে বেঁচে থাকি, এই খাবারগুলো কিন্তু মাটিতে তৈরি হয়। তাহলে মাটির তৈরি মানুষ মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে মাটিতেই মিশে যাবে। তাহলে মাটির সাথে তার কি পরিমাণ মহব্বত করা দরকার। ইভেন আমাদের পবিত্র ধর্মগ্রন্থে একটা আয়াত আছে এরকম, যে তুমি মাটির উপরে দম্ভ ভরে হাঁটিও না, মাটির প্রতি বিনয়ী হও। কারণ টুডে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আপনি মাটির উপরে, যেই শ্বাস চলে যাবে মাটি আপনার উপরে। এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে মাটির সাথে সম্পর্ক করা দরকার। আমি এই প্রসঙ্গটা তুললাম এই জন্য যে আমি আজকাল এইভাবেই বলি, আপনি যে প্রশ্নটা আমাকে এখানে করছেন অন এয়ারে, সেই প্রশ্নটা অনেকে আমাকে ক্লাসরুমে করে যে স্যার আপনার শেখানো বুদ্ধি যদি আমার কাজ না করে আমি কী করবো। আমি বলি ভাই একটা খালি জায়গা খুঁজে বের করো, ওখানে দেখো মাটি আছে কোথায়, জুতাটা খুলে মাটির উপরে খালি পায়ে পা রেখে 5 মিনিট বসে থাকো, তোমার পরের কাজটা সফল হবে। প্রশ্ন করতে পারেন রাজীব ভাই এটা তো আপনি স্পিরিচুয়াল কথা বললেন, না এর সাইন্টিফিক ব্যাখ্যাটা আমি দেই। মাটির তৈরি মানুষ তো, মাটি না মানব দেহের টাচ পেলেই সে দেহটাকে স্ক্যান করে ফেলে। এটা একটা মানে এটা ওই এমআরআই মেশিনের ভিতর যেমন দেহকে স্ক্যান করা হয়, মাটি যদি আপনার ইভেন হাত ঠেকায় রাখেন, কোনো একটা অংশ ঠেকায় রাখেন, ওটা স্ক্যান করে ফেলবে, করে আপনার শরীরের কিছু টক্সিনকে সে তার দিকে টানা শুরু করে, যত বেশি সময় সে পাবে। ডাইরেক্ট টাচ, জুতা পরে থাকলে হবে না, টাইলস থাকলে হবে না, একদম রিয়েল মাটির সাথে যদি আপনি টাচে থাকেন, এই যে টক্সিন মুক্ত করে ফেললে। এবং আপনার শরীরে যদি কোনো উপাদানের ঘাটতি থাকে, যেটা মানে খাওয়া প্রয়োজন ছিল আপনি খাননি কোনো কারণে, জানেন না বলে, ওই উপাদান যদি মাটির কাছে থাকে, সে আপনার পায়ের তালু দিয়ে আপনার ভেতরে পাঁচ করে দেবে। এর ফলে আপনার নতুন করে একটা ইনার স্পিড তৈরি হবে। চতুর্থ জায়গায় গিয়ে যদি আপনি করেন, আমি শিওর শট দিচ্ছি, আমার এই কথা যদি কেউ ফলো করতে পারে চতুর্থ ক্ষেত্রে, আর আপনি এটা বলতেই পারবেন না যে যদি না হয়, হবে হবে হবে, শুধু এই কাজগুলো করতে হবে। যদি আমার কাজ না হয় একটুখানি বসো, রিয়েলাইজ করো, ঠান্ডা মাথায় চিন্তা করো কেন আজকে 3টা কাজ হলো না বা 2টো কাজে মিস করলাম। তারপর একটুখানি শ্বাস নাও, প্রাণ ভরে ভিতরে অক্সিজেন ঢুকাও, প্রাণ শক্তিতে ভরপুর হও, একটু পানি পান করো, একটুখানি মাটির সংস্পর্শে আসো, তারপরে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ো। আপনার এই কথাটাকে আমি মেনে নিচ্ছি এই কারণে, মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের এত ইনফরমেশন মাথার মধ্যে আসে, তখন অনেক হতাশা তৈরি হয়, পারলাম না, হলো না, আমাকে দিয়ে বোধহয় আর হচ্ছে না। তখন যখন ওই ছোঁয়াটা তখন মানুষকে স্থির করে ফেলে, স্থির করে। গতিশীল হতে হলে স্থিতিশীল হতে হবে আগে। এক্স্যাক্টলি। আপনি গতিতে চলবেন, সব ঠিক আছে, বর্তমান দুনিয়া গতির দুনিয়া, কিন্তু গতি পাওয়ার জন্য আগে স্থিতিশীল হইতে হবে। স্থিতিশীল হয়ে দেখেন, আমরা যখন বিমানে উঠি, বিমানটা প্রথমে আপনাকে তুলে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই রানওয়ের মুখে গিয়ে স্থির হয়, তারপরে সে স্পিড করে। ওই যে গতিতে আছে ওই গতি গিয়ে উড়া শুরু করে দেবে না, ওকে স্থির হতে হবে, নতুন করে করতে হবে। বাঘ যখন কোনো হরিণকে ধরে, সে প্রথমে দূর থেকে টার্গেট করে, স্থির হয়, তারপরে দৌড় শুরু করে। এই টার্গেট সেটিংটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্ল্যানিং। হ্যাঁ, প্ল্যানিং হচ্ছে যে কোনো কাজের সফলতা 2/3 আমি বলবো। পৃথিবীতে সব কাজ 2বার করে ঘটে, একবার কল্পনা, একবার বাস্তবে। যা কিছু ঘটতেছে, যা কিছু হচ্ছে, এটা ঘটার আগে ভেবেছে, হয়তো যেভাবে ভেবেছে হুবহু তা হয়নি, এদিক ওদিক হয়েছে, কিন্তু না ভাবলে হবে না। আগে ভাবুন, পরে করুন। এই ভাবাটা যদি ঠিক থাকে, পরিকল্পনা যদি ভুল না থাকে, তাহলে বিক্রির ক্ষেত্রে আপনি ব্যর্থ হতে পারেন না। আমাদের কখন ব্যর্থ হই? যখন আমরা মনে করি দেখি স্টেজে উঠে মেরে দেবো, দেখি কি হয়, দেখি কি হয়। আপনাকে প্ল্যান করতে হবে, আমি আজকে কি বিক্রি করবো, কতটুকু বিক্রি করবো, কীভাবে বিক্রি করবো। দেন আপনার লিড জেনারেশন করতে হবে, সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করতে হবে, তাদেরকে যদি ডিজিটাল হয় ডিজিটাল মাধ্যমে টাচ করতে হবে, যদি ফিজিক্যাল হয় ফিজিক্যাল মাধ্যমে টাচ করতে হবে, ডিরেক্ট সেল করতে হবে, অবশ্যই বিক্রি হবে। বিক্রয় আসলে নির্ভর করে সেলসম্যানের নিয়তের উপরে, কাস্টমারের ইচ্ছার উপর না। কাস্টমার কিনবে, প্রেক্ষাপট তৈরি হবে যদি আপনি সেই বাকি সব কিছু ঠিক করতে পারেন। একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বলতে পারি যে সাবান ফ্যাক্টরিতে যখন সাবান তৈরি হয়, বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন তৈরি হয়। মানে সাবানটা তো প্রথম কেমিক্যালগুলো লিকুইড থাকে, পরে ওখান থেকে যে পানিটা শুষে নিলে সাবানটা শক্ত দলা বেঁধে যায়, ওটা তখন সাবান আকারে বিক্রি হয়। লাক্স সাবান বলেন, হুইল সাবান বলেন, যে কোনো সাবানের ক্ষেত্রে এটা সত্যি। এই যে তরলটা বের করে ওটাকে শক্ত জমাট করা হচ্ছে, তরলটা হচ্ছে গ্লিসারিন। তাহলে সাবান তৈরি করলে বাই প্রোডাক্ট
গ্লিসারিন হবেই। একইভাবে যদি একজন সেলসম্যান বিক্রির প্রেক্ষাপট তৈরি করতে পারে, বিক্রি হবেই। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা প্রেক্ষাপটটা তৈরি করতে গিয়ে ভুল করে ফেলি, ফলে আমাদের ওই সাবান থেকে গ্লিসারিনটা আর আসে না।